হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা এই সাবজেক্টে 90%-এর ওপরে নম্বর পেতে চাইছো, আজকে ক্লাস সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ দুটি 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রথমে বুঝে নাও। প্রথমে একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আজ বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইউরোপীয় ইউনিয়নের মতোই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 1967 সালের 8ই আগস্ট ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এর প্রথম সদস্য ছিল থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। পরবর্তীকালে ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার ও কম্বোডিয়া যুক্ত হয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 10। আসিয়ানের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা। এবার আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী দেখে নাও। প্রথমত আছে, আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকক ঘোষণাতে বলা হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে শিল্প, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তিগত ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অঞ্চলের সামগ্রিক অগ্রগতি সাধন করা হবে। 1977 সালে আসিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট চালুর মাধ্যমে বাণিজ্যিক সুবিধার পথ উন্মুক্ত হয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে আসিয়ান অর্থনৈতিক একীকরণের প্রক্রিয়া শুরু করে। 1992 সালে সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা যেটাকে সংক্ষেপে AFTA গঠনের প্রস্তাব গৃহীত হয়, যা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তারপরে বলা হচ্ছে তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, তৃতীয়ত হচ্ছে বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন আসিয়ান শিল্প সহযোগিতা চুক্তি, যৌথ শিল্প উদ্যোগ এবং আসিয়ান পুঁজি বিনিয়োগ প্রকল্প। এর মাধ্যমে অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। চতুর্থ, খাদ্য ও কৃষি উৎপাদনে পারস্পরিক সহায়তা প্রদানের জন্য গঠিত হয়েছে আসিয়ান ফুড সিকিউরিটি রিজার্ভ, যেটাকে সংক্ষেপে AFSR বলা হচ্ছে। এর ফলে খাদ্যাভাব মানে কি, খাদ্যের অভাব নিরসন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলি যৌথ কাজ করে চলেছে। পঞ্চমত বলা হচ্ছে, আসিয়ান শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 1987 সালে আসিয়ান অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা ঘোষণা করা হয়। পরবর্তীতে 1993 থেকে 1994 সালে গঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম অর্থাৎ যেটাকে সংক্ষেপে ARF, যা নিরাপত্তা, সীমান্ত সমস্যা ও বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তোমাদের এই 5টা পয়েন্ট লিখলেই এখানে যথেষ্ট, কারণ 4 নম্বরের প্রশ্ন। তাও আমি এখানে এক্সট্রা পয়েন্ট রেখেছি একটা, যে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সংলাপের পরিবেশ বজায় রাখতে সচেষ্ট, যেমন এখানে উদাহরণ একটু দেওয়া আছে। এবার উপসংহারে কি লিখবে দেখো, সব মিলিয়ে দেখা যায় আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার একটি সফল উদাহরণ। তারপরে বলা হচ্ছে দেখো, যদিও সদস্য দেশগুলির মধ্যে সম্পূর্ণ অর্থনৈতিক ঐক্য এখনও গড়ে ওঠেনি, তবু আসিয়ান এই অঞ্চলের সহযোগিতা ও পারস্পরিক অবস্থার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক বিশ্বে এটি এশিয়ার এক অন্যতম প্রভাবশালী আঞ্চলিক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার পরের প্রশ্ন আজকের ক্লাসে, যে সার্কের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্কের সাফল্য ও ব্যর্থতা। বা প্রশ্নটা আবার শুধু এই পার্টটাও আসতে পারে, সার্কের সাফল্য আলোচনা করো, বা শুধু সার্কের ব্যর্থতা আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে গুছিয়ে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপে যেমন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে, তেমনি দক্ষিণ এশিয়ার দেশগুলির পারস্পরিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে 1985 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠা করে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সার্ক। এর প্রতিষ্ঠাতা সদস্য যখন তৈরি হয়েছে তখন সদস্য ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আর পরে আফগানিস্তান এতে যুক্ত হয়ে গেল। এবারে সার্কের সাফল্য দেখো, এখানে যদি সার্কের সাফল্য ব্যর্থতা এইভাবে প্রশ্নটা অ্যাডজাস্ট করে আসে দুটো পার্ট, তাহলে তোমরা 3টে সাফল্য 3টে ব্যর্থতা লিখবে। এবং যদি সাফল্য কেবলমাত্র আসে তখন এখানে আমি ওই কারণে সাফল্য এখানে আমি 5টা বা 6টা পয়েন্ট রেখেছি, ব্যর্থতারও তাই, ওই জন্য একটু বেশি করে রেখেছি। তবে তোমাদের আমি বলে দিলাম যদি সাফল্য ব্যর্থতা এইভাবে মিক্সড প্রশ্ন আসে তখন 3টে করে পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে? সাফল্য 3টে পয়েন্ট, ব্যর্থতার 3টে পয়েন্ট। এখন দেখো সাফল্যগুলো দেখে নাও। প্রথমত, সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1985 সালে প্রতিষ্ঠার পর থেকেই এটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে সদস্য দেশগুলির পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির একটি কার্যকারী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। দ্বিতীয়ত, সার্কভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। 1995 সালে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে সাপটা বলা হচ্ছে, স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে শুল্ক হ্রাস, পণ্য বিনিময়ের সুযোগ বৃদ্ধি পায়। এর লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার একটি অবাধ বাণিজ্য অঞ্চল গঠন করা। তারপরে কি বলা হচ্ছে? তৃতীয়ত বলা হচ্ছে সার্ক আঞ্চলিক সংস্থাগুলির সঙ্গে বহুমুখী সহযোগিতার চুক্তি করে। তারপর এখানে ইউনিসেফ, তারপর ইউএনডিপি, এশিয়ান প্যাসিফিক টেলিকমিউনিটির সঙ্গে চুক্তিগুলি দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ সুরক্ষা এবং নারী উন্নয়ন ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে উৎসাহিত করেছে। চতুর্থ হচ্ছে দেখো, সার্ক আঞ্চলিক সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রেখেছে। ভারত নেপাল মহাকালী নদী প্রকল্প, ভারত বাংলাদেশের গঙ্গা জলবন্টন চুক্তি সার্কের মধ্যস্থতায় এক নতুন সহযোগিতার দিগন্ত উন্মোচন করেছে। পঞ্চমত হচ্ছে সার্ক সাংস্কৃতিক ও মানবিক সংহতির ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে নিয়মিত মন্ত্রী পর্যায়ে বৈঠক ও জনসম্পৃক্ত কর্মসূচি আঞ্চলিক বন্ধুত্বকে শক্তিশালী করেছে। ষষ্ঠত বলা হচ্ছে সার্কের কার্যক্রম দক্ষিণ এশিয়ার দেশগুলিকে বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এতে ছোট ও মাঝারি রাষ্ট্রগুলিও আন্তর্জাতিক পরিসরে নিজেদের মত প্রকাশের ক্ষেত্র পেয়েছে। এবার ব্যর্থতা দেখো। ব্যর্থতার প্রথম পয়েন্ট হচ্ছে সার্কের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা ও পারস্পরিক অবিশ্বাস। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে চিরস্থায়ী শত্রুতা বিরোধ সার্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। কাশ্মীর, সন্ত্রাসবাদ, সীমান্ত সমস্যা ইত্যাদি নিয়ে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত থাকায় সার্কের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারপরে দেখো সেকেন্ড বলা হচ্ছে সার্কের সমস্যা, সার্কের সদস্য দেশগুলি অতিরিক্ত জাতীয়তাবাদী মনোভাব আঞ্চলিক সহযোগিতার পথে বড় বাধা। প্রতিটি দেশই নিজের জাতীয় স্বার্থ রক্ষায় এতটাই অনমনীয় যে আঞ্চলিক স্বার্থেও অনেক সময় উপেক্ষিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পান চোপারের মতো এই অতিরিক্ত জাতীয়তাবাদ সার্কের উন্নতির অন্যতম অন্তরায়। তৃতীয়ত, অর্থনৈতিক বৈষম্য সার্ককে আরও দুর্বল বলছে। সার্কের আরও বড় দুর্বলতা, ভারতের তুলনায় অন্যান্য দেশের জনসংখ্যা, সম্পদ এবং প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে। ফলে ছোট দেশগুলির মধ্যে আশঙ্কা জন্মাচ্ছে যে সার্কের মাধ্যমে ভারত অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তার করবে। চতুর্থ, সার্কের সদস্য দেশগুলি উন্নয়নের মাত্রায় তফাৎ থাকার কারণে যৌথ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তুলনামূলকভাবে উন্নত হলেও বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান প্রভৃতি দেশ
পিছিয়ে আছে। তারপরে পঞ্চমত, সার্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অভাবও একটি বড় ব্যর্থতা। সার্কভুক্ত দেশগুলির মোট বাণিজ্যের মাত্র 5% নিজেদের মধ্যে হয়। বলছে তারা চা, কফি, বস্ত্রের মতো একই ধরনের পণ্য রপ্তানি করে, ফলে সহযোগিতার বদলে প্রতিযোগিতা বাড়ে। তারপর ষষ্ঠত দেখো, অনেক ছোট দেশ ভারতের প্রভাবকে ভয় পায়। এই ভারতভীতি সার্কের ঐক্য নষ্ট করছে। কেউ কেউ ভারতের প্রভাব কমাতে বিদেশি শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, যা আঞ্চলিক ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সপ্তমত, সার্কের ঘোষিত লক্ষ্য যেমন দারিদ্র্য দূরীকরণ, সন্ত্রাস দমন ও বাণিজ্য সম্প্রসারণ, এইসব ক্ষেত্রে বাস্তব সাফল্য প্রায় নেই। সদস্য দেশগুলির মধ্যে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতার অভাবে সার্ক এখন তার প্রকৃত লক্ষ্য অর্জনে ব্যর্থ। এবার উপসংহার, সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা ও ঐক্যের এক নতুন দিগন্ত উন্মোচন করলেও নানা রাজনৈতিক বিরোধ, অর্থনৈতিক বৈষম্য এবং পারস্পরিক অবিশ্বাস তার সম্পূর্ণ সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক সংহতির এই প্রয়াস তখনই ফলপ্রসূ হবে যখন সদস্য রাষ্ট্রগুলি জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করবে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।